জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পাবে গাজা ও ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা ইস্যু। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারত বিরোধী বামপন্থী নেতা দিশা নায়েক। অর্থনৈতিক সংস্কারই হবে প্রধান চ্যালেঞ্জ। 2025 সালে পবিত্র হজ ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা। 65 বছরের বেশি বয়সীদের না যাওয়ার অনুরোধ সৌদি আরবের। শারীরিকভাবে সুস্থদের হজের পরামর্শ। এবং কূটনীতির মাছ ইলিশে নিষেধাজ্ঞা তুলে ভারতের রফতানির সিদ্ধান্তে কলকাতার ব্যবসায়ীদের স্বস্তি। পূজার আগে মাছ পাওয়ার খবরে খুশি ক্রেতারাও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সাধারণ পরিষদের মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30 JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। 24 সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। ২৯ সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে কাল যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে। শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। উচ্চ পর্যায়ের এই বিতর্কে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে।
উচ্চ পর্যায়ের এই বৈঠকে অতিথিদের নিরাপদ রাখা মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার দুটি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কড়াকড়ি বেড়েছে জাতিসংঘ সদর দফতরের বাইরে। এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। কেবল সাময়িকভাবে সমস্যা সমাধান করতেই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ করতেও গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যতের বৈশ্বিক হুমকি মোকাবেলা করা যায়। বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব, যা এবারের অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব পাবে। ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ। সংস্থাটির প্রধান নীতি নির্ধারণী অংশ সাধারণ পরিষদ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে সদস্য সব দেশের নেতারা বৈঠকে বসেন, আলোচনা করেন বৈশ্বিক নানা ইস্যু নিয়ে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। সোমবার দেশটির 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরাগ কুমারা দিশানায়েক। ক্ষমতা গ্রহণের পরপরই শ্রীলঙ্কার অর্থনীতির পাশাপাশি রাজনীতি সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্ক্সবাদী এই নেতা। বিশ্লেষকরা বলছেন, ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বামপন্থী এই নেতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা করা। দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতের কট্টর সমালোচক বামপন্থী নেতা অনুরাগ কুমারা দিশানায়েক। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় এক বিবৃতিতে 55 বছর বয়সী এই নেতা বলেন, লাখো মানুষের আশা, প্রত্যাশা ও স্বপ্ন তাকে এতদূর নিয়ে এসেছে। তাই সবাই মিলে একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য তিনি প্রস্তুত। 1968 সালে জন্ম নেয়া দিশানায়েক ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতিও অর্জন করেন। 2014 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন কুমারা। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তার কাছে দেশের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। তরুণ এই নেতা ভারত বিরোধী হিসেবে বেশ পরিচিত। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোতাবায়া রাজাপাকসের বিরোধী রাজনীতি করলেও দেশটিতে তামিল বিদ্রোহ দমনে রাজাপাকসে সরকারকে তিনি সমর্থন করেছিলেন। 2022 সালে দুর্নীতিতে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষের তোপের মুখে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর থেকে মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি। এর 2 বছর পর এবারের নির্বাচনে 4 প্রার্থীকে পেছনে ফেলে রোববার নির্বাচনে জয়ী হন বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতা কুমারা দিশানায়েক। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। 3টি যুদ্ধ বিমানের অনুপ্রবেশ মন্তব্য করেনি বেইজিং। 2025 সালে পবিত্র হজ ও ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। 65 বছরের বেশি বয়সী ও কঠিন রোগে আক্রান্তদের হজ করতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে আসেন। বিশ্বের বিভিন্ন দেশের শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনের জন্য হজ পালন করেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়া বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে। 2025 সালের হজ ও ওমরা পালনের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স 65 বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত, যেমন হৃদরোগ, কিডনি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।
দেশটির কর্তৃপক্ষ বলছে আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এজন্য যাদের শরীর সুস্থ তাদেরকে হজে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। চলতি বছর হজ করতে 25 লাখের বেশি মুসল্লি একত্রিত হন সৌদি আরবে। এদের মধ্যে প্রায় 1300 মুসল্লির মৃত্যু হয়, যাদের বেশিরভাগের প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আবারও তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত অঞ্চলটির আশপাশে চীনা সামরিক তৎপরতা দেখা গেছে। এ সময় ঘুরতে থাকা 6টি বিমানের মধ্যে 3টি তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে বলেও দাবি তাদের। সীমানা ও সার্বভৌমত্ব নিয়ে চীন এবং তাইওয়ানের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। বেইজিং বারবার তাইপের আকাশসীমা লঙ্ঘন করে অঞ্চলটির উপর তাদের অধিকার প্রমাণ করতে চাইছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান। অপরদিকে তাইওয়ানও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বরাবরই অনড় অবস্থানে। এই টানাপোড়েনের মধ্যেই আবারও স্বায়ত্তশাসিত অঞ্চলটির আকাশ ও জলসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনা সেনাদের বিরুদ্ধে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, স্থানীয় সময় শনিবার থেকেই অঞ্চলটির আশেপাশে চীনের 6টি বিমান এবং 6টি নৌযানের উপস্থিতি শনাক্ত করে তারা। রোববার ভোর পর্যন্ত তাইওয়ান সীমান্তের কাছাকাছি এলাকায় চীনা সেনারা তৎপরতা চালায়। এর মধ্যে 3টি সামরিক বিমান অনুমতি ছাড়াই অঞ্চলটির আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি তাইপের। তবে এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে শুক্রবারও চীনের 7টি সামরিক বিমান এবং নৌযানের উপস্থিতি দেখা যায় তাইওয়ানের আশেপাশে, যার মধ্যে 5টি বিমান আকাশসীমা লঙ্ঘন করে বলে জানানো হয়। 1949 সাল থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে তাইওয়ান, তবে চীন তা মানতে নারাজ। তাদের দাবি, তাইওয়ান চীনেরই অংশ। তাইওয়ানও স্বায়ত্ত শাসনের প্রশ্নে অনড়, যে কারণে 2020 সাল থেকেই তাইওয়ানকে নিজেদের আয়ত্তে আনার উদ্দেশ্যে সামরিক মহড়া সহ অঞ্চলটির আশপাশে নানা ধরনের তৎপরতা চালাচ্ছে শি জিনপিং সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবার যুক্ত হলো নতুন মাত্রা। 64 বছর পুরানো সিন্ধু পানি চুক্তিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে নয়াদিল্লি। এর মধ্যে ভারত এই বিষয়কে পাকিস্তানকে চিঠি পাঠিয়েছে। জবাবে ইসলামাবাদ দুদেশের এই সমঝোতা চুক্তি বহাল রাখতে চায় বলে জানায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান নিজেদের অবস্থান বজায় রাখতে আন্তর্জাতিক আইনের সহায়তা নেবে। অন্যদিকে ভারত নিজেদের ভূ রাজনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করবে। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু না। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে 64 বছর পুরনো সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি। সম্প্রতি সেই চুক্তিতে কিছু পরিবর্তন চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠায় ভারত। ভারত বলছে, যে সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় সেই সময়ের তুলনায় এখন দেশের জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে। কৃষিক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। বেড়েছে ভারতের নদীর পানি ব্যবহারের প্রয়োজনীয়তা। চুক্তিতে কিছু পরিবর্তন এনে এই সুবিধা নিতে চায় নয়াদিল্লি। পাকিস্তানকে পাঠানোর নোটিশে ভারত কী ধরনের পরিবর্তন চায় তা নির্দিষ্ট করে জানানো হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, মোদী সরকার পাকিস্তানের অধীনে থাকা পানি ব্যবহার করে জলবিদ্যুৎ ও অন্যান্য পানিভিত্তিক প্রকল্প তৈরির পরিকল্পনা করছে। সেই হিসাব করে নয়াদিল্লি আগের চুক্তি ভেঙে নতুন করে সিন্ধু নদীর পানি বন্টন করার প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে নদীতে বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক ধারা ব্যাহত করার অভিযোগ এনে বলেছে, ইসলামাবাদ এই চুক্তিতে কোনো পরিবর্তন চায় না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের ভূরাজনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তান নিজেদের অবস্থান বজায় রাখার জন্য আন্তর্জাতিক আইনের সাহায্য নেবে। অন্যদিকে ভারত নিজেদের ভূরাজনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করবে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এপার ওপার বাংলার সম্পর্ক ছাপিয়ে ইলিশ এখন ভারত বাংলাদেশের কূটনীতির অংশ। পূজার আগে জনপ্রিয় মাছটি রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বাজার হারানোর শঙ্কা তৈরি হয় কলকাতার ব্যবসায়ীদের মাঝে। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কলকাতার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কাঁচাবাজার শহরের অন্যতম এই ব্যস্ত বাজারেই বেশি ওঠে বাংলাদেশ থেকে আসা রূপালী ইলিশ। প্রতি বছর পূজার আগে স্থানীয় বাসিন্দাদের অনেকেই আসেন পদ্মার ইলিশের খোঁজ নিতে। তবে মৌসুমের শুরুতে শঙ্কা থাকলেও রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখানকার ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে ইলিশ নিয়ে। আমরা অনেকই খুশি বাংলাদেশ থেকে ইলিশ এলে, কারণ আমাদের দেশে তো বাংলাদেশের ইলিশই খুঁজছে সবাই। কাস্টমার খবর শুনে আসবে, মাছ কিনতে আসবে, খবরে দেখবে, পেপারে দেখবে, কি দেখে আসবে, মাছ কিনতে আসবে। ইলিশ আসুক, দুটোদের সম্পর্ক ভালো, কিন্তু ইলিশের নামে যে রাজনৈতিক টালমাটাল চলছে সেটা যেন না হয়। বাংলাদেশের ইলিশ এমনি আসে না, আর আসলেও তার যা দাম হবে আকাশ ছোঁয়া। ওয়েট করে আছি, আর কদিন বাকি পুজো, যদি ইলিশ আসে তো খুব ভালো খবর। সেটা ভালো সুখবর, ওদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। দুই বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় মাছটি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়েছে দুই দেশের কূটনীতিরও অংশ। চলতি বছরের মতো ইলিশ রপ্তানি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল 2012 সালেও। সেবার এপার বাংলায় ইলিশ পাঠানো বন্ধ রাখে বাংলাদেশ সরকার। পরে 2019 ও সবশেষ 2023 সালে বাণিজ্যিক চালান হিসেবে কলকাতায় আসে পদ্মার ইলিশ। এই ডিসিশনটা আমাদের দুই দেশের সম্পর্কটাকে আরো গভীর করবে, আরো স্ট্রং করবে। স্পেশালি এই দুই বাংলার রিলেশনটাকে, বাইলেটারাল টাইজটাকে আরো স্ট্রং করবে। আমি আশা করি যে সামনে বছরও এইভাবে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ইলিশ পেতে থাকবো। সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে বাণিজ্যটাকে আরো মজবুত করার চেষ্টা করব। ভরা মৌসুম হলেও বাংলাদেশে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, যা নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে 9 সেপ্টেম্বর দেশটির সরকারের কাছে আমদানির অনুমতি চেয়ে আবেদন করে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই ভিত্তিতে 21 সেপ্টেম্বর 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জাপানের মধ্যাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 6 জন মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন 10 জন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইশিকাওয়া অঞ্চল। বন্যার দুর্গত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গেল শনিবার থেকে অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, রোববার দুটি শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি নদ নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা ও রাস্তা তলিয়ে গেছে পানির নিচে। স্পেনের বার্সেলোনায় স্থানীয়রা মেতেছেন লা মের্সে উৎসবে, যেখানে শয়তানের বেশে সেজে আগুন নিয়ে দেখানো হয় নানা প্রদর্শনী। উৎসবে যোগ দিতে ভিড় করেন বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য পর্যটক। চারদিকে জাঁকজমাক আলোর ঝলকানি, আতশবাজিতে উজ্জ্বল হয়ে উঠছে রাতের আকাশ। সঙ্গে আছে রূপকথার চরিত্র, যাদের মুখ থেকে অনবরত বের হচ্ছে আতশবাজির আগুন। স্পেনের লা মের্সে উৎসবের অন্যতম আকর্ষণ হলো এল কোরেফক। এতে আগুন, আতশবাজি ও রূপকথার চরিত্রের মাধ্যমে নরকের দরজা খোলার প্রতীকী চিত্রনাট্য তৈরি করা হয়। ড্রাগন, শয়তান ও অদ্ভুত প্রাণীর প্রতিমা আতশবাজি ও আগুনে মুগ্ধতা ছড়িয়ে উন্মাদনায় নাচতে থাকে। এ সময় হাজারো দর্শক নিজেদের মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন বিশেষ মুহূর্তগুলো। 1979 সালে প্রথম শুরু হওয়া এই কোরাফক এখন লা মের্সে উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। এটি কাতালোনিয়ার লোকসংস্কৃতি তুলে ধরে, যা স্থানীয়দের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদেরও আকর্ষণ করে। এই উৎসবের মাধ্যমে স্পেনের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবমুখর পরিবেশে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পান দর্শনার্থীরা। Crazy. We don't think we've seen anything like this back in the US. প্রতি বছরের সেপ্টেম্বরে আয়োজিত এই উৎসব বার্সেলোনার বাৎসরিক উৎসবগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবছরও শহর জুড়ে প্রাণবন্ত ও রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের সঙ্গে পর্যটকদেরও আকৃষ্ট করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতারা নিউ ইয়র্কের পথে। ডক্টর মোহাম্মদ ইউনুস
গুরুত্ব পাবে গাজা ও ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা ইস্যু। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারত বিরোধী বামপন্থী নেতা দিশানায়েক। অর্থনৈতিক সংস্কারই হবে প্রধান চ্যালেঞ্জ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।